নমস্কার বন্ধুরা, আশঙ্কা সত্যি হয়ে গেল। এবার সত্যি আমেরিকাও ইরান ইসরায়েলের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকান যুদ্ধবিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানস এবং ইস্ফাহানে বোমা বর্ষণ করেছে এবং এদের মধ্যে ফোর্দো পারমাণবিক সাইটে আমেরিকা এমন একটি ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করেছে যা ইতিহাসে আগে কখনো ব্যবহার করা হয়নি। এবং এই অপারেশন শেষ করেই মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, মনে রাখবেন এখনও অনেক লক্ষ্য বাকি আছে। আজ রাতেরটা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক, কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা বাকি টার্গেটগুলোর দিকেও এগিয়ে যাব। তবে যুক্তরাষ্ট্রকে চমকে দিয়ে ইরানও সারেন্ডার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমেরিকানদের এর চেয়েও বড় ক্ষয়ক্ষতি ও আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া ইরানের সরকারি সংবাদ মাধ্যমেও ওপেনলি বলা হচ্ছে যে এখন মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন নাগরিক এবং সৈনিক এখন তাদের টার্গেট লিস্টে রয়েছে। টিভিতে বলা হয়েছে, মিস্টার আমেরিকান রাষ্ট্রপতি, আপনি এটিকে শুরু করেছেন, কিন্তু আমরা এটিকে শেষ করব। অর্থাৎ এতে কোনো সন্দেহই নেই যে বিশাল কিছু হতে চলেছে। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে যেই 3টি পারমাণবিক স্থাপনাতে আমেরিকা বোমা বর্ষণ করেছে তার মধ্যে একটি কেন্দ্র ফোর্দো পাহাড়ের 300 ফুট নিচে তৈরি করে রেখেছিল ইরান, যার ফলে এটিকে ধ্বংস করা এক প্রকারের অসম্ভব বলেই মনে করা হচ্ছিল, যা এই ছবিটি দেখলেই আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন। এখানে যেই পাহাড়টিকে আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে এখানে শুধুমাত্র একটি বিল্ডিংকেই দেখা যাচ্ছে, কারণ এই বিল্ডিংটি ছাড়া বাকি সব কিছুই লুকিয়ে রয়েছে মাটির অনেক গভীরে। এই পাহাড়ের কমপক্ষে 300 ফুট নিচে লুকিয়ে আছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি। লক্ষ্য করুন, এই পাহাড়ের চারপাশে এতটুক এরিয়া হলো সিকিউরিটি প্যারামিটার। এই যে সাদা বড় বিল্ডিংটি দেখছেন, এটি হলো সাপোর্ট বিল্ডিং। এই যে ছোট ছোট কংক্রিটের স্ট্রাকচারগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে যাওয়ার রাস্তা। এবং মাটির এত গভীরে অবস্থিত হওয়ার ফলেই ইসরায়েলের কোনো ক্ষেপণাস্ত্র হামলাতেই ইরানের এই পারমাণবিক ফ্যাসিলিটিকে ধ্বংস করা সম্ভব হচ্ছিল না। তাই ইরানের এই পারমাণবিক ফ্যাসিলিটিকে ধ্বংস করার একমাত্র একটিই রাস্তা ছিল, আমেরিকার বাংকার বাস্টার বোমা। নাম শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে মাটির গভীরে লুকিয়ে থাকা সৈন্য বাংকারকে ধ্বংস করার জন্যই এই ক্ষেপণাস্ত্রটিকে তৈরি করা হয়েছিল। এই অপারেশনে যুক্তরাষ্ট্র তাদের 2টি অত্যাধুনিক টেকনোলজিকে বিশ্বের সামনে নিয়ে এসেছে। এক হলো এই বাংকার বাস্টার অর্থাৎ GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার, সংক্ষেপে MOP, এবং এরই সাথে সাথে আমেরিকার বেস্ট অফ দ্য বেস্ট সিক্রেট স্টেলথ ফাইটার জেটগুলির মধ্যে একটি B-2 স্পিরিট বোম্বার। এই বিমানটি তার স্টেলথ ফ্যাসিলিটির জন্য পরিচিত। কোনো রকমের এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে ধরতে পারে না। অর্থাৎ আমেরিকা প্রথমে তাদের এই B-2 স্পিরিট যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের আকাশ সীমায় ঢুকেছে এবং এর স্টেলথ টেকনোলজির জন্য ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এটিকে ধরতে পারেনি। তারপর এটি থেকে বাংকার বাস্টার বোমাকে নিক্ষেপ করা হয়েছে তাদের ফোর্দো পারমাণবিক সাইটে। এই বাংকার বাস্টার বোমার ওজনই 13,000 কেজি, যার ফলে এটিকে বিমান থেকে ছেড়ে দেওয়া হলে এটি 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করে প্রথমে মাটির ভেতরে ঢোকে এবং তারপর বিস্ফোরিত হয়। তবে অনুমান অনুযায়ী ইরানের এই ফোর্দো পারমাণবিক সাইট মাটির 80 থেকে 100 মিটার গভীরে অবস্থিত। অর্থাৎ সম্ভবত যেখানে বোমা ফেটেছে সেখান থেকেও ফোর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটি আরও 20 থেকে 40 মিটার গভীরে অবস্থিত। তাই আমেরিকা আদতে কতটা সফল হয়েছে এটাও স্পষ্ট নয়, তবে ক্ষতি তো অবশ্যই হয়েছে। এছাড়া বাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলিকে ধ্বংস করার জন্য সাবমেরিন থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করা হয়েছিল বলেই জানা যাচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন এই হামলার পরিকল্পনায় তারা সম্পূর্ণভাবে আমেরিকার সঙ্গে ছিলেন।
অন্যদিকে আমেরিকা শনিবার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানকে জানিয়েছিল যে এই বিমান হামলাগুলি ছিল তাদের একমাত্র উদ্দেশ্য এবং সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। অন্যদিকে ইরান পাল্টা প্রতিশোধ হিসাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করতে পারে। ইরানি কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন যে কোনো মার্কিন হামলা একটি আঞ্চলিক যুদ্ধকে ডেকে আনবে এবং তারা প্রতিশোধ নেবেন। এবং এই আক্রমণের পর ইরানের সরকারি মিডিয়া এবার সোজাসুজি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিকে হুমকি দিয়েছে। অর্থাৎ এই সংঘাত যে আরও বৃদ্ধি পেতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান ঠিক কিভাবে প্রতিশোধ নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ঘাঁটি এবং লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া ও গাজায় হামাসের মতো আঞ্চলিক মিত্রদের দুর্বল করে ফেলা হয়েছে। তবে ইরান এখনও বড় ধরনের ক্ষতি সাধনে সক্ষম। ইরানি কর্মকর্তারা মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এতে অপূরণীয় ক্ষতি হবে এবং এটি সম্পূর্ণ আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে। তারা বলেছে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করবে। আমেরিকার কমপক্ষে 19টি এলাকায় সামরিক উপস্থিতি রয়েছে, যেমন বাহরেইন, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। সবচেয়ে সম্ভাব্য লক্ষ্য হচ্ছে বাহরিনের মিনা সালমাতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের সদর দপ্তর। এছাড়া ইরান পারস্য উপসাগর ও ভারত মহাসাগর সংযোগকারী গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালীতেও হামলা করতে পারে অথবা সেই প্রণালীকে আটক করতে পারে, যা বিশ্বব্যাপী তেলের 30% পরিবহনের পথ। এছাড়া ইরান অন্যান্য সমুদ্র পথেও হামলা করতে পারে, যা বৈশ্বিক বাজারকে অস্থির করে তুলবে। এছাড়াও ইরান সেই সব দেশগুলোর ওপরও হামলা করতে পারে যারা মার্কিন মিত্র হিসাবে বিবেচিত হচ্ছে, যার ফলে যুদ্ধ সমগ্র অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে, যদিও এর আশঙ্কা কম। তবে অনেক বিশ্লেষকই বলছেন যে ট্রাম্পের এক্ষেত্রে প্রথমে কংগ্রেসের থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। ট্রাম্প কি কংগ্রেসের অনুমতি ছাড়াও যুদ্ধে জড়াতে পারেন? মার্কিন আইনে প্রেসিডেন্টের এককভাবে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নেই। কেবলমাত্র কংগ্রেসের সেনেট অথবা হাউস অব রিপ্রেজেন্টেটিভের কাছেই সেই ক্ষমতা রয়েছে। তবে রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান, যার ফলে তিনি কোথাও সৈন্য পাঠাতে ও সামরিক অভিযান চালাতে পারেন, আধিকারিকভাবে যুদ্ধ ঘোষণা করা ছাড়া। উদাহরণস্বরূপ 2017 সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে ট্রাম্পের বিমান হামলায় কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় নিরাপত্তা ও মানবিক কারণকে দেখিয়ে। সাম্প্রতিক কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের ইরান আক্রমণের সংক্রান্ত ক্ষমতাকে কমানোর জন্য একটি ওয়ার পাওয়ার রেজলিউশন কংগ্রেসে উত্থাপন করেছেন, কিন্তু তা পাস হতে আরও সময় লাগবে এবং বাস্তবে তা প্রতীকী বলেই মনে করা হচ্ছে। তবে ট্রাম্পের এভাবে এই সংঘাতে ঝাঁপিয়ে পড়া বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে যেমন অবভিয়াসলি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বলেন এটি একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। ইরান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে অভিহিত করে প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করে। এছাড়া ভেনেজুয়েলা, কিউবা এবং মেক্সিকোর মতো অন্যান্য দেশ এই হামলার নিন্দা জানায় অথবা উত্তেজনা প্রশমনের আহ্বান জানায়। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসাবে স্বীকার করলেও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স অতিরিক্ত উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অর্থাৎ এই হামলাকে ট্রাম্প একটি অত্যন্ত সফল আক্রমণ হিসাবে বর্ণনা করলেও এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কাকে তৈরি করেছে। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।